বারাণসীতে ঘুরতে গিয়ে আমরা একদিন সকালবেলা সারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম একটি টোটো ভাড়া করে। কারণ সারনাথ তো একটা ঐতিহাসিক স্থান, পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। তো বারাণসী এসে এত কাছাকাছি সারনাথকে মিস করা যায় না। আমরা একটা টোটো ঠিক করে নিয়েছিলাম যে প্রথম বেলা সারনাথের যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো ঘোরাবে, আর তারপরে সেখান থেকে ব্যাক করে বারাণসীর যে মন্দিরগুলো আছে সেগুলোকে দেখাবে। তো আমরা দরাদরি করে মোটামুটি 1000 টাকা মধ্যে রাজি করিয়েছিলাম। হয়তো 1200 টাকা 1500 টাকা চাইবে, এটা দরাদরির উপরে ডিপেন্ড করে। সারনাথ এই কারণে বিখ্যাত, সারনাথ এমনই একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন, ধর্মের প্রচার করেছিলেন এখান থেকেই। আর এটি বারাণসী শহর থেকে মোটামুটি 12 কিলোমিটার ডিস্টেন্সে। আপনার রাস্তার যদি খুব জ্যাম না থাকে আপনি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবেন। প্ল্যানিং করে যাবেন, টাইম সেইভাবে বেরোবেন যাতে সেখান থেকে একটা টাইমে ব্যাক করে আসা যায়। আর বারাণসীর যে মন্দির কিংবা সাইট সিন সেগুলো সেই দিনের দিন কমপ্লিট করে নেওয়া যায়। বৌদ্ধদের জন্য গৌতম বুদ্ধের সাথে সরাসরি সম্পর্কিত 4টি প্রধান তীর্থস্থানের একটি হলো সারনাথ। অন্যগুলো আছে যেমন কুশীনগর, বুদ্ধগয়া, লুম্বিনী, এগুলোও আছে। তবে আজকে আমরা এসেছি সারনাথ। এর পাশাপাশি বুদ্ধগয়াতেও আমি গেছিলাম, বুদ্ধগয়ারও একটা ভিডিও আছে যেটি এই ভিডিওর পরে আমি শেয়ার করব আপনাদের কাছে। সারনাথে এসে প্রথমেই আমরা এই মহাবোধি সোসাইটি পরিচালিত একটি বৌদ্ধ মন্দিরের পাশে, মানে গৌতম বুদ্ধ যেখানে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন তার শিষ্যদের নিয়ে ধর্মচক্র প্রবর্তন, এই কারণে প্রথমবার গৌতম বুদ্ধ এই সারনাথে এসেই শিষ্যদের মাঝে ধর্মের প্রচলন করেন, বুদ্ধ ধর্ম নামে যেটিকে আমরা জানি। আর গৌতম বুদ্ধের যে সমস্ত জায়গাগুলি রয়েছে সারনাথ তার মধ্যে খুব জনপ্রিয় ঐতিহাসিক স্থান। আর বুদ্ধ মন্দির যেখানে যেখানে আমরা দেখেছি গৌতম বুদ্ধের যে সমস্ত জায়গা, সেই সমস্ত জায়গায় গেলেই একটা মানসিক শান্তি আসে, একটা শান্ত পরিবেশ। মানে আপনাকে বেশ কি বলবো, মানে এই যে শহরের কোলাহল, মানে আমরা যে নিত্যদিনের যে দৌড়াদৌড়ি, চিৎকার চেঁচামেচি, এই সমস্ত দিক থেকে মানে একটা শান্তি আর কি। আর এই ধর্মচক্র প্রবর্তন যেহেতু এখানে হয়েছিল, তো এই যে চাকা এগুলোকে আমরা ধর্মের চাকা হিসাবে মানে চিনি। আর এই যে প্রতি মূর্তিগুলো রাখা হয়েছে, এতে বোঝাচ্ছে যে গৌতম বুদ্ধ তার 5 জন শিষ্যের মধ্যে সর্বপ্রথম এখানেই তার বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন। যেটিকে আমরা ইতিহাসের পাতায় পড়েছি ধর্মচক্র প্রবর্তন নামে। যারা আমরা ইতিহাসের ঘটনা বলি কিংবা ইতিহাসের যে সমস্ত জায়গাগুলি ঘুরতে ভালোবাসি, তাদের কাছে সারনাথ কিন্তু বেশ ভালো লাগবে। সারনাথে বেশিক্ষণ সময় কাটানোর খুব একটা বেশি নেই, মানে মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যে যে বৌদ্ধ মন্দিরগুলো আছে সেগুলো দেখতে দেখতেই হাফ বেলা সময় কেটে যাবে। আমরা প্রথম বুদ্ধ মন্দির দেখার পরে তারপর আবার মন্দির থেকে বেরিয়ে আমরা বাঁদিকে রাস্তা ধরে দিয়ে হেঁটে গেলেই এই রাস্তাতেই ডান দিকে পরপর মন্দিরগুলো পড়ে। তার মধ্যে একটি জৈন মন্দিরও রয়েছে। আমি আগেই বলছিলাম আমরা যারা ইতিহাস পড়েছি, ইতিহাস ভালোবাসি, শুধু ইতিহাস ভালোবাসি বলে নয়, পর্যটন স্থান মানে যারা আমরা ঘুরতে যেতে ভালোবাসি তাদের কাছেও কিন্তু সারনাথ বেশ ভালো লাগবে আর কি দেখতে। আমরা দ্বিতীয় এক বৌদ্ধ মন্দিরে প্রবেশ করছি।
এখানেও বৌদ্ধ মূর্তি রয়েছে, এবং বৌদ্ধ মূর্তি আর এই বৌদ্ধ মন্দিরকে কেন্দ্র করে যে পরিবেশ এতটাই মানে ভালো লাগবে যে এখানে গেলে একটা মানসিক পরিবর্তন এসে যাবে। সারনাথ বর্তমানে বৌদ্ধদের অন্যতম প্রধান তীর্থস্থান, যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত এবং বহির্বিশ্ব থেকেও পুণ্যার্থীরা এখানে আসে। আর তারপরে সারনাথে জাপান, নেপাল, তিব্বত, থাইল্যান্ড, মায়ানমার প্রভৃতি বৌদ্ধ প্রধান দেশগুলো মন্দির ও আশ্রম তৈরি করেছে এই সারনাথে। বিভিন্ন সময় এই বিভিন্ন দেশের যে সমস্ত অর্গানাইজেশন আছে বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে, তারা এসে তাদের দেশের যে তারা যে বৌদ্ধ ধর্মকে ভালোবেসে বৌদ্ধ ধর্মকে নিয়ে কেন্দ্র করে তারা মন্দির প্রতিষ্ঠা করেছে। ফলে পর্যটকরা এখানে এসে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। আর একদম এই সোজা রাস্তা গেলে একদম শেষ প্রান্তে যেটি আছে সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মের মানে সারনাথের আর কি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, যেটা দেখতে পাই আমরা, মানে অশোক বৌদ্ধ ধর্মের যে স্তূপা যেটাকে আমরা জানি, সেই স্তূপার ধ্বংসাবশেষ একটি স্তূপাও রয়েছে, যেটি বর্তমানে মিউজিয়াম হিসাবে ব্যবহার হচ্ছে। তার ভিতরে বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন জিনিস রাখা রয়েছে। সারনাথে আপনি টোটো করে যাচ্ছেন ঠিকই, কিন্তু মাথায় রাখবেন সারনাথের আশেপাশে কিন্তু হোটেল থাকার জন্য সেরকম পাবেন না। আর খাবার দাবার হোটেলও খুব বেশি একটা যে রয়েছে সেরকমও নয়। আপনি মোটামুটি ফাস্ট ফুড পেতে পারেন। দুপুরবেলা হেভি লাঞ্চের জন্য আপনার এখানে সেরকম কিছু বন্দোবস্ত নেই। আর এই ধ্বংসাবশেষের যে এরিয়া, এই এরিয়াতে ঢুকতে গেলে আপনাকে একমাত্র এই জায়গাতেই ঢুকতে গেলে আপনাকে 25 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। 25 টাকা দিয়ে টিকিট কেটে তবে আপনি ভিতরে ঢুকতে পারবেন। তবে যদি সারনাথে আসেন, এই ধ্বংসাবশেষের যে এরিয়া, এইখানে ঢুকতে ভুলবেন না, কারণ আপনি এই যে এতগুলো মন্দির দেখে এসছেন, গৌতম বুদ্ধের প্রতিমূর্তি দেখেছেন, ভালো লেগেছে, বেশ ভালো কথা, কিন্তু এই ধ্বংসাবশেষের ভিতরে না ঢুকলে আপনি মিস করবেন। কারণ এই যে দেখতেই পাচ্ছেন ধ্বংসাবশেষ যে হয়েছে, বিভিন্ন সময় ঐতিহাসিক বিভিন্ন যে রাজারা এখানে লুটপাট চালিয়েছেন, বিভিন্ন মন্দির ধ্বংস করেছেন, বিভিন্ন শিলা, অশোকের আমলের বিভিন্ন যে দামি স্তূপা যে তৈরি হয়েছিল আর কি গৌতম বুদ্ধকে কেন্দ্র করে, সেগুলো সবই ধ্বংসপ্রাপ্ত। এখানে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে মহাবোধি সোসাইটি দ্বারা। এইগুলোকে মানে একটা সময় ছিল এগুলো দেখেই বোঝা যেত যে ধ্বংসপ্রাপ্ত জায়গা, কিন্তু এখন এগুলো রক্ষণাবেক্ষণ করার ফলে এটিকে বেশ মানে আকর্ষণীয় করে তোলা হয়েছে। আর ওই দূরে যে স্তূপটা দেখা যাচ্ছে, এটাকে বৌদ্ধ স্তূপা বলা হয়, এর ভিতরেই মিউজিয়াম রয়েছে। নর্মালি এখানে মানে যে বুদ্ধিস্ট কান্ট্রি যেগুলো বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে যে দেশগুলি থেকে গ্রুপ ওয়াইজ এখানে তীর্থযাত্রীরা আসেন। আমরা যারা নর্মালি ঘুরতে যাই তারা তো ইন্ডিভিজুয়ালি যাই, কিংবা হয়তো 8-10 জন মিলে যাই। তাদেরকে বলে রাখি, তা খাবার দাবারটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করে যেতে হবে, কেন ওখানে গিয়ে কিন্তু মন মতো খাবার দাবার পাবেন না। আর আবারও বলছি, যারা ইতিহাসকে ভালোবাসেন, ইতিহাসের জায়গাকে ভালোবাসেন, তাদের কিন্তু এই জায়গায় গিয়ে খুব ভালো লাগবে। ফটোগ্রাফি করতে পারেন, ফটোগ্রাফিতে কোনো মানা নেই। অশোকের বিভিন্ন রকমের শিলা, বিভিন্ন রকমের স্তূপা, গৌতম বুদ্ধের বিভিন্ন স্তূপা, এগুলো দেখতে পারবেন। আমরা গেছিলাম অক্টোবর মাসে, এখানে তখন আবহাওয়া বেশ মনোরম ছিল,
খুব বেশি গরমও ছিল না, ঠান্ডাও খুব বেশি ছিল না।